ঘটনাটা হচ্ছে 2023-এ। 2023-এ জ্যোতি নামক এক মহিলার জীবনে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা জ্যোতি কাউকে এক্সপ্লেইন করতে পারছিল না। 2 মাস আগে তার সন্তানের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়। সেই দিন তার বাড়িতে একটা ফাংশন ছিল, সবাই আনন্দ করছিল, সবাই খাবার খাচ্ছিল, সবাই ড্যান্স করছিল, কিন্তু সেই দিন তার জীবনে এই রকম একটা কলঙ্কিত দিন হতে চলেছিল সেটা হয়তো তারা কেউই বুঝতে পারেনি। তো যাই হোক, তার ছেলে, যার বয়স মাত্র 3 বছর ছিল, সে যখন ছাদ থেকে পড়ে যাওয়ার পর সে যখন হসপিটালে তাকে নিয়ে যায়, হসপিটালে গেলে ডাক্তাররা যখন তাকে অ্যাডমিট করে, সেই মোমেন্টে সেই বাচ্চা ছেলেটা বারবার একটা কথাই বলছিল, মা, ও মা। এবং সেই কথাটা শুনে জ্যোতির হৃদয় রীতিমতন কেঁপে উঠছিল, কিন্তু জ্যোতি তার সন্তানকে কোনোভাবেই বাঁচাতে পারেনি। একদিন পর তার সন্তানের মৃত্যু হয়, এবং 8 বছরের নিচে কোনো সন্তানের যদি মৃত্যু হয় বা কোনো মানুষের যদি মৃত্যু হয়, সেই ক্ষেত্রে হিন্দু ধর্মে কিন্তু তাদের কবর দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এই যে জ্যোতির সন্তান আছে, যার নাম হচ্ছে সানি, সেই সানিরও কিন্তু কবর দেওয়া হয়েছিল। এবং এরপর থেকেই জ্যোতির সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা জ্যোতি কাউকে বলতে পারছিল না। আর বলবে বা কী করে? বললে তো এক্সপ্লেইনও করতে পারবে না। জ্যোতির হাজব্যান্ড ভারতের মধ্যপ্রদেশের পুলিশের কনস্টেবল হিসেবে কাজ করত। তার পোস্টিংটা সবসময় তার বাড়ির কাছাকাছি হতো না, বাড়ি থেকে 200 কি 300 কিলোমিটার দূরে হতো। তো এই কারণে জ্যোতির হাজব্যান্ড ধ্যান সিং সবসময় কিন্তু জ্যোতির সাথে থাকতেও পারতো না। এইদিকে এই সন্তান মারা যাওয়ার পর জ্যোতি কেমন যেন একটা পাগল হয়ে গেছে। তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। তার ছেলে সানি, সে তো মারা গেছে, কিন্তু প্রত্যেক দিন স্বপ্নে তার ছেলে এসে তার মাকে বিরক্ত করে। বারবার সে স্বপ্নে দেখতে পায় তার ছেলে বেঁচে আছে এবং তার কাছে এসে বলছে যে, মা, আমাকে যারা খুন করেছে, আমাকে যারা মেরেছে, তাদেরকে তুমি ধরিয়ে দাও। কিন্তু জ্যোতি প্রত্যেকদিন সকালবেলা উঠে ভাবে যে আমার সন্তানের তো মৃত্যু হয়েছে ছাদ থেকে পড়ে গিয়ে, অ্যাক্সিডেন্টালি, তাহলে এখানে আমি কাকে ধরাবো? তো জ্যোতি এই জিনিসটা কিন্তু প্রথম কাউকেই বলে না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রত্যেক দিন জ্যোতি যখন এই জিনিসটা দেখতে থাকে, তখন সে রীতিমতন একটা সে কাকে বলবে, কে তাকে বিশ্বাস করবে? এর মধ্যে তার হাজবেন্ডেরও অবস্থা খারাপ। হাজব্যান্ড কনস্টেবলের চাকরি করে ঠিকই, কিন্তু তার মন আর চাকরিতে নেই। এবার সে ছুটি নিয়ে তার ওয়াইফ জ্যোতির কাছে আসে, এবং জ্যোতির ওই অবস্থা দেখে সে নিজে আরও ভেঙে পড়ে। এইবার রাত্রেবেলা একদিন ধ্যান সিং আর জ্যোতি শুয়ে আছে, হঠাৎই এই জ্যোতি মাঝরাতে রীতিমতন চিৎকার করে উঠে পড়ে। তখন তার হাজব্যান্ড বলে, কি হয়েছে? তখন বলে, আমি সানির স্বপ্ন দেখলাম, সানি আমার স্বপ্নে এসেছে এবং স্বপ্নে এসে বলছে যে আমার খুনিকে ধরিয়ে দাও। এবং এই জিনিসটা সানির বাবা, মানে জ্যোতির হাজব্যান্ড ধ্যান সিং, শুনে প্রথমে ভাবে যে এটা কিছু না, কিন্তু আরও বেশ কয়েকদিন এই সেম জিনিসটা যখন ধ্যান সিং দেখে তার ওয়াইফের সাথে রিপিট হচ্ছে, তখন ধ্যান সিং ভাবে নিশ্চয়ই এই জ্যোতির উপর বা ফ্যামিলির উপর কোনো কেউ একটা কালো জাদু করেছে। এবং এই কারণে এই ধ্যান সিং এই জ্যোতিকে মন্দিরে নিয়ে যায়, মসজিদে নিয়ে যায়, গির্জায় নিয়ে যায়, গুরুদ্বারাতে নিয়ে যায়, তান্ত্রিকের কাছে নিয়ে যায়, ওঝার কাছে নিয়ে যায়, সমস্ত জায়গা যেখান থেকে কালো জাদু দূর করা যেতে পারে, যেখান থেকে জ্যোতির এই চিন্তা ভাবনাগুলো মুক্ত হতে পারে, সেই সমস্ত জায়গাতে নিয়ে যায়। এবং সেইখানে যখন সে পারে না, তখন সে বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, এবং সেই ওষুধগুলো খাওয়ার পর জ্যোতি যে কোনো রিলিফ পাবে তার কোনো চিহ্ন কিন্তু ধ্যান সিং দেখতে পাচ্ছে না। এবার ধ্যান সিং এই জ্যোতিকে জিজ্ঞাসা করতে থাকে যে, আচ্ছা, তোমার স্বপ্নে সানি কেন বারবার আসছে? কেন সানি আমার স্বপ্নে আসছে না? আমিও তো ওকে খুব ভালোবাসতাম। জ্যোতি তখন চুপ। তখন ধ্যান সিং আবার জিজ্ঞাসা করে, যেহেতু ধ্যান সিং একটা কনস্টেবল ছিল, পুলিশ কীভাবে তদন্ত করে, কীভাবে কথা বার করে, সেই সমস্ত জিনিসগুলো বার করার চেষ্টা করছিল। এবং সেই মোমেন্টে ধ্যান সিং বলে, আচ্ছা, সানি বারবার স্বপ্নে এসে কি বলছে? তখন জ্যোতি বলে যে সানি বলছে তার খুনিকে ধরিয়ে দিতে। কিন্তু তখন ধ্যান সিং বলে, ওর তো ছাদ থেকে পড়ে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়েছিল, তো এখানে খুনি কোথা থেকে আসলো? তুমি কি খুনির ব্যাপারে কিছু জানো? বা কেউ কি ওকে মারতে পারে? কেউ কি এই গ্রামে ওকে হিংসা করতো? বা আমার ফ্যামিলির কেউ কি কোনো হিংসা করতো? কিছু কি ওর সাথে হয়েছিল?
তুমি কি জানো আমি তো বাইরে থাকতাম কাজের সূত্রে, তো তুমি এখানে সমস্ত কিছু ভালো করে বলতে পারবে। তো সেই ক্ষেত্রে জ্যোতি বলে যে না, আমি কিচ্ছু জানি না। কিন্তু জ্যোতির ওই যে সানির যে ভূতটা আছে সেটা দেখা সেটা কমে না, তার স্বপ্নে আসা এটাও কমে না। এরপর হঠাৎই একদিন এই জ্যোতি তার হাজব্যান্ড ধ্যানসিংকে ডেকে বলে যে আমি তোমাকে এমন একটা কথা বলতে যাচ্ছি যেই জিনিসটা তুমি অন্য কাউকে বলতে পারবে না, এটা আমাদের সন্তানের দিব্যি। তখন ধ্যানসিং বলে ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুমি সমস্ত সিক্রেট আমাকে বলতে পারো। তখন জ্যোতি বলে যে আমার সন্তান, তোমার সন্তান সানিকে কেউ আর মারেনি, মেরেছে তার নিজের মা, নিজের জন্মদাত্রী মা, আমি তাকে মেরেছি। তখন ধ্যানসিং অবাক হয়ে যায়। ধ্যানসিং তখন রেগে যায়নি, সে শান্তভাবে এই জ্যোতিকে বলে যে কি হয়েছিল, কেন করেছো তুমি এটা। তখন হঠাৎই এই জ্যোতি বলে যে তুমি বাড়িতে ফাংশন রেখেছিলে, আমি খুব বিরক্ত হচ্ছিলাম, আমি ছাদে গেছিলাম, ছাদে ব্যালকনির পাশে আমি দেখি সানি দাঁড়িয়ে আছে। সানি কখন আমার পিছন পিছন এসেছে আমি নিজেও বুঝতে পারিনি। সানি আমার কাছে কিছু জিনিসের ডিমান্ড করছিল, আমি প্রচণ্ড বিরক্ত হয়েছিলাম, তো এই কারণে আমার তাকে মারার উদ্দেশ্য ছিল না। সেই সময় রাগের বশে আমি তুলে নিয়ে তাকে দোতলার ছাদের উপর থেকে তাকে ফেলে দিই, কিন্তু আমার মারার ইন্টেনশন কোনোভাবে ছিল না। এবার ধ্যানসিং এই জিনিসটা শুনেই বুঝতে পারে যে না, জ্যোতি এখানে সমস্ত সত্যি কথা বলছে না, জ্যোতি এখানে অনেক কিছু লুকিয়ে রাখছে। কিন্তু কী জিনিস সে লুকিয়ে রাখছে সেই জিনিসটা তার জানতে হবে। সে অ্যাক্ট নর্মাল করে, সে একদম শান্ত। সে জ্যোতিকে আরও একটু খোঁচাতে থাকে, তাকে একটু ইন্টারোগেট করতে থাকে একদম শান্তভাবে। সে বুঝতে পারে যে কিছু জিনিস তো আছে যেটা জ্যোতি খুব মিথ্যা বলছে। এবার সে ভাবে যে এই জিনিসটা এইবার পুলিশের কাছে নিয়ে যেতেই হবে কোনোভাবেই। আমার ছেলের মৃত্যু সেটা আমার ওয়াইফ ঘটাক বা অন্য কেউ ঘটাক, আমি যদি লুকিয়ে ফেলি তাহলে আমি নিজেও পাপ করব এবং সানি হয়তো আমার স্বপ্নে এসে আমাকেও বিরক্ত করা শুরু করবে, আমি হয়তো ওর কষ্টে আর বাঁচতেই পারবো না। তো তখন এই ধ্যানসিং মোবাইলে অডিও রেকর্ড করা শুরু করে এবং অডিও রেকর্ডে এই পুরো কনভারসেশনটা ক্যাপচার্ড হয়ে যায়, যেখানে জ্যোতির রীতিমতন বলছে যে হ্যাঁ, আমি আমার সন্তানকে মেরেছি, কিন্তু আমি ইচ্ছে করে মারতে চাইনি, আমি রাগের বশে ভুল করে ওকে ফেলে দিয়েছি ছাদ থেকে। তারপর সে এখানেই ক্ষান্ত হয়নি। ধ্যানসিং ভাবে যে অডিওতে হবে না, এবার সোজা একটা ভিডিও রেকর্ড করি, এবং সেই মোতাবেক সে একটা ভিডিও রেকর্ড করে এবং সেই ভিডিওটা রেকর্ড করার পর সে আরও জিজ্ঞাসাবাদ করে এই জ্যোতিকে বলে যে এর পিছনে কি কোনো কারণ আছে, কেন তুমি তোমার নিজের সন্তানের প্রতি রেগে গেছিলে। জ্যোতি সেই এক কথাতেই আছে যে আমি রেগে গেছিলাম, হুট করে এটা হয়ে গেছে, আমার এতে কোনো দোষ নেই। এবার ধ্যানসিং ভাবে যে বাদ বাকি জিনিসটা আমি পুলিশের উপর ছেড়ে দিই। সে যেহেতু কনস্টেবল ছিল, সে পুলিশ থানায় যায়, পুলিশ থানায় গিয়ে পুরো ব্যাপারটা বলে, ভিডিওটা দেখায়, অডিওটা শোনায় এবং সমস্ত কিছু শোনানোর পর পুলিশ যখন কনফার্ম হয়ে যায় যে ধ্যানসিং কোনো মিথ্যে কথা বলছে না, হ্যাঁ তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী তার জন্মদাত্রী মা জ্যোতি, তখন জ্যোতিকে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে আসে। জ্যোতি একদম নিরুত্তাপ, সে যেন কোনো একটা মনের মধ্যে ভয় আছে, সেই ভয়টা কি সেটা কাউকে সে বলতে পারছে না। এবং ধ্যানসিং কিন্তু থানাতে গিয়ে এই যে স্বপ্নে সানি আসা সেইটার ব্যাপারে বলেছিল, সেই ব্যাপারটা পুলিশ একদম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তাদের কাছে যেহেতু একটা অডিও অ্যান্ড ভিডিওর কংক্রিট এভিডেন্স আছে, তো সেই ক্ষেত্রে পুলিশ অ্যারেস্টও তাকে সহজে করে, কোর্টে তোলে, কোর্ট তাকে জেল কাস্টাডিতে পাঠায় 14 দিনের জন্য। এবং সেই 14 দিন যখন সে জেল কাস্টাডিতে আছে, তার পাহারাদার যেসব পুলিশ আছে, সেখানে যে পুলিশ অফিসার আছে, তারা রাত্রেবেলা এই জ্যোতির জন্য ঘুমাতে পারতো না। জ্যোতি অর্ধেক জিনিস তো কনফেস করেছিল, বাদ বাকি কিছু সে জিনিস লুকিয়েছে, তার হাজব্যান্ডের কাছেও লুকিয়েছে। পুলিশ স্টেশনে যখন তার ইন্টারোগেশন হয় তখনও সে পুরো জিনিসটা লুকিয়ে ফেলে। কিন্তু সানি যে মারা গেছে সে তো সমস্ত জিনিসই জানতো, সে ওই জেলের মধ্যেও এই যে জ্যোতি আছে তাকে রীতিমতন ঘুমাতে দিত না এবং তাকে একটা কথাই বলতো যে মা, আমার আসল খুনিকে ধরিয়ে দাও, আসল সত্যিটা বলো। জ্যোতি রাতের পর রাত ঘুমাতো না, ঘুমালেও সে হঠাৎ করে জেলের মধ্যে চিৎকার করে উঠতো, যার ফলে বাকি কয়েদি, পুলিশ অফিসার সবার ডিস্টার্ব হতো, যারা ক্রাইম বা কোনো কিছু রিপোর্ট করতে এসছে তারাও রীতিমতন ভয় পেয়ে যেত। এবার পুলিশ বাধ্য হয় যে এই ইনভেস্টিগেশনটা নতুন কোনোভাবে করতে হবে। এবার পুলিশের কিছু স্পেশাল টেকনিক আছে, সেই টেকনিকটা জ্যোতির উপর একটু অর্ধেক অ্যাপ্লাই করা হয়, একটু অর্ধেক তাকে
একটু মনস্তাত্ত্বিকভাবে প্রেশার দেওয়া হয় এবং এই প্রেশারের পর জ্যোতি হঠাৎ করেই যেন কোথাও ভেঙে পড়ে। সে খুব কাঁদতে থাকে। পুলিশ তাকে কাঁদতে দেয় এবং যখন কান্না শেষ হয় তখন জ্যোতি তোতা পাখির মতন সমস্ত সত্যি কথাগুলো বলা শুরু করে। জ্যোতি যখন তোতা পাখির মতন সমস্ত সত্যি কথাগুলো বলা শুরু করেছে, সেটা শুনে প্রত্যেকটা পুলিশ অফিসার তারা রীতিমতন চমকে যায় যে একটা মা কি করে এই জিনিসটা করতে পারে। কিন্তু তাদের সামনে তো করেই দিয়েছে, তারা শুনেই নিয়েছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এইটা যে 2017 সালে এই যে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ধ্যান সিংয়ের সাথে এই জ্যোতি রাঠোরের বিয়ে হয়। বিয়েটা ধুমধাম করেই হয়। এই যে ধ্যান সিং আছে, সেই ধ্যান সিং পুলিশের কনস্টেবলের চাকরি করত। এবার আমরা সবাই জানি যে যারা পুলিশের চাকরি করে তারা বাড়ির পাশে পোস্টিং কোনো মতে পায় না। তাদের পোস্টিং মিনিমাম 200 থেকে 300 কিলোমিটার দূরে হতো। যাই হোক, এবার জ্যোতি তার হাজব্যান্ডকে বলে যে আমি না বাড়িতে একা একা থাকি, আমার মন লাগে না, তো আমার জন্য কিছু একটা করে দাও যাতে আমার মনটা সেখানে লেগে থাকে। তো এবার হাজব্যান্ড ভাবে যে কি করা যেতে পারে। সে ভাবে যে প্লাস্টিকের খেলনা হয়, প্লাস্টিকের যে আরও অন্যান্য দ্রব্য আছে, সেইটার একটা দোকান তাদের বাড়ির যে নিচতলা আছে সেইখানে দিয়ে দিলে যদিও ব্যস্ত থাকবে, কিছু এক্সট্রা ইনকামও হবে, সমস্ত কিছুই ঠিক আছে। এবং এই মোতাবেক সে একটা টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করে একটা প্লাস্টিকের খেলনার এবং আরও অন্যান্য যে দরকারি জিনিসপত্র হয় প্লাস্টিকের, সেই জিনিসের একটা দোকান খুলে দেয়। এবং প্রথম থেকেই দোকানটা বেশ ভালো চলছিল। এর মাঝেই এই জ্যোতি প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হওয়ার পর সানি আসে এবং সানি আসার পর তাদের সংসার মোটামুটি ভালো চলছিল। মাঝে মাঝে ধ্যান সিং তার ডিউটি থেকে অফ নিয়ে বাড়িতে আসে, এছাড়া আর কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্ত গড়বড় ঘটে যায় 2021-এর লাস্টের দিক থেকে। এই 2021-এর লাস্টের দিকে যখন সানি বেশ ছোট, তখন ওই প্লাস্টিকের দোকানে ওই যে গ্রামে জ্যোতি থাকতো সেই গ্রামের এক জামাই, মানে সেই গ্রামে সেই লোকের বিয়ে হয়েছিল, সেই লোকের নাম হচ্ছে উদয়। সে ওই শ্বশুরবাড়িতে এসেছিল এবং কোনো একটা কারণে তার একটা বাচ্চাদের খেলনা দরকার ছিল। সেই খেলনাটা কিনতে সে চলে যায় এই জ্যোতির দোকানে। এবং জ্যোতির দোকানে যাওয়ার পর প্রথম দেখাতেই তাদের মধ্যে কিছু কমিউনিকেশন হয় এবং সেই কমিউনিকেশনটা নর্মাল ছিল না, সেটা একটা অ্যাফেয়ারের কমিউনিকেশন ছিল। সেই অ্যাফেয়ার শুরু হয়ে যায় 2021-এর লাস্ট থেকে 2022, 2023 এটা সবার থেকে লুকিয়ে এই অ্যাফেয়ারটা চলছিল। এবং এই মোমেন্টে জ্যোতি তার হাজব্যান্ডকে বলতে থাকে যে আমি এই দোকানটা আর কন্টিনিউ করতে চাই না, তুমি এই দোকানটা বন্ধ করে দাও। এবার হাজব্যান্ড ধ্যান সিং ভাবে যে দোকানদার তো ভালোই চলছে, হঠাৎ করে বন্ধ কেন করে দেবো, কেনই বা ওয়াইফ বলছে। ওয়াইফকে বোঝালেও জ্যোতি কিন্তু কোনোভাবে এই জিনিসটা শুনতে চায়নি। এবার এই ধ্যান সিং কাজ থেকে ছুটি নিয়ে বাড়ি আসে। বাড়ি এসে এই দোকানটা সে কী করবে সেটা ভাবছে। সে ভাবে যে না, দোকানটাকে আমি বন্ধ না করে আরও বড় করব। আমি যখন রিটায়ার হয়ে যাব তখন তো আমার এক্সট্রা ইনকামের জন্য কিছু তো লাগবে, তখন আমি এই দোকানটা কন্টিনিউ করব। এবং আমি আস্তে আস্তে চেষ্টা করব যে আমার পোস্টিংটা অনেক দূর থেকে একটু কাছে আনার, যাতে আমি অন্তত সপ্তাহে 2 দিন আমার বাড়িতে কাটাতে পারি। এবং সেই রকম প্ল্যান করে সে পোস্টিংটাও কাছে নিয়ে আসে। সেই দোকানটাকে সে আরও বড় করে এবং নতুন করে একটা ওপেনিং করে, একটা গ্র্যান্ড ওপেনিং হয়। এবং সেই গ্র্যান্ড ওপেনিংয়ে সে একটা ফাংশনও রাখে। সেই ফাংশানে পাড়া প্রতিবেশী আত্মীয় সবাই আসে, সবাই আনন্দ করছে, এনজয় করছে। এবং সেই ফাংশানে এসেছে সেই গ্রামের জামাই উদয়ও, এবং সেই উদয়ের সাথে জ্যোতির কিন্তু অ্যাফেয়ারও চলছে। এই জিনিসটা ততদিন কেউ জানে না। এবার সেই সময় জ্যোতি যখন ফাংশন চলছে, সবাই যখন বাড়িতে আছে, সেই সময় জ্যোতির কি একটা মনে হয় এই উদয়কে সেই ইশারাতে ডাকে। উদয় ছাদে চলে যায়। এরপর জ্যোতি নিচটা ম্যানেজ করে সেও কোনোভাবে সবার আড়ালে চুপচাপ ছাদে চলে যায়। কিন্তু 3 বছরের ছেলে সানি সে চুপচাপ দেখতে পায় যে মা ছাদের দিকে যাচ্ছে। এবং বাচ্চা ছেলেদের একটা অভ্যাস আছে যে মা যেখানে সেইখানে চলে যাবে সন্তান। মোতাবেক এই সানিও মায়ের পিছু পিছু সোজা ওই ছাদে চলে যায়। এবার ছাদে গিয়ে দেখছে ছাদে কেউ নেই, কিন্তু ছাদে ছিল একটা চিলে কোঠার ঘর। এবং সেই চিলে কোঠার ঘরে মা আছে কিনা সেই জিনিসটা ফাঁক করে সে যখন দেখতে যায়, তখন দেখে যে তার মা এবং সেই গ্রামের এক আঙ্কেল যাকে সে দোকানে দেখেছে, যার নাম হচ্ছে উদয়, তারা একটা কম্প্রোমাইজিং পজিশনে আছে। এবং এইটা দেখা মাত্রই সে নিচে চলে যাচ্ছে
এবং সেই সময় হঠাৎই পিছন থেকে জ্যোতি তাকে ধরে ফেলে। জ্যোতির হঠাৎই মনে হয় যে এই জিনিসটা যদি সানি কোনোভাবে তার বাবাকে বলে দেয় তাহলে তার সংসার ভেঙে যাবে। উদয়ও রীতিমতন ভয় পেয়ে যায় এবং এরপর সেই কাণ্ডটা ঘটায় যেটা জ্যোতির কোনোভাবে বা কোনো মায়ের ঘটানো উচিত না বা কোনো মানুষেরই ঘটানো উচিত ছিল না। জ্যোতি ভাবে যে জ্যোতি বলে দেয় তো রিস্ক রেখে কোনো লাভ নেই, সে সোজা এই সানিকে ধরে ছাদের উপর থেকে তাকে ফেলে দেয়। সে ভেবেছিল যে সানি আহত হবে, সানি ভয় পাবে, ঠিক হয়ে যাবে, সে কাউকে বলবে না। উদয় এর মাঝে সে নিচে চলে যায়। উদয় এই গ্রামে এই জায়গাতে সে ইনক্লুড আছে কিনা সেই ব্যাপারটা জ্যোতি কোনোদিনও প্রকাশ করেনি। এবং যখন এই ফাংশনের মধ্যে হঠাৎ করে ঢুপ করে কিছু একটা পড়ার আওয়াজ হয়, সবাই যখন বাইরে বেরোয় তখন বাইরে বেরিয়ে দেখতে পায় যে সানি একদম পড়ে আছে। সানিকে উদ্ধার করে সবাই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে সে যখন গেছে সে তখন শুধু মা মা করছিল, হসপিটালের বেডে শুয়েও ওই অবস্থায় সেও কিন্তু তখন মা মা করছিল। তার মা পাশে দাঁড়িয়েছিল। সানি কোনো কথা বলতে পারছিল না এবং দ্যাট দ্য মোমেন্ট একদিন সে জীবন মৃত্যুর একটা লড়াই করে, কিন্তু জীবন মৃত্যুর লড়াইতে 3 বছরের সানি হেরে যায় এবং হেরে যাওয়ার পর সে প্রাণত্যাগ করে এবং মা বাবা বাকি ফ্যামিলি সবাই অনেক কষ্টে তাকে কবরে দিয়ে আসে। এবং এই কবরে দিয়ে আসার পরের রাত্রেবেলা থেকেই এই জ্যোতির স্বপ্নে সানি প্রত্যেক দিন আসতো এবং সানি প্রত্যেক দিনই জানতো যে তার মাই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু এই কর্মকাণ্ড ঘটালেও তার মা কি করে তার হাজব্যান্ডকে বলবে যে তার অবৈধ সম্পর্ক তাদের জন্ম দেওয়া সন্তান দেখে ফেলেছিল। এই কারণে সে ছাদের উপর থেকে তার নিজের সন্তানকে ফেলে দিয়েছে। এই জিনিসটা হাজার চেষ্টা করেও সে তার হাজব্যান্ডকে বলতে চায়নি। তার হাজব্যান্ডকে সমস্ত অন্যান্য কিছু বলেছে, নিজের দোষটাও স্বীকার করে নিয়েছে, কিন্তু এই যে অবৈধ সম্পর্ক আছে সেটা সে বলতে চায়নি। তো এনিওয়ে 2023-এর এই ঘটনাটা রীতিমতন মধ্যপ্রদেশ এবং ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। আমরা আজকাল অনেক খুনি মায়ের ঘটনা শুনতে পাই যেখানে সে অবৈধ বা অন্য কোনো কিছু একটা লোকাতে গিয়ে তার নিজের সন্তানকে মারে। আমি বেশ কয়েক মাস আগে 2টো ঘটনা করেছিলাম। সেখানে একটা সমকামী মা তার সমকামী সম্পর্ক লোকাতে গিয়ে নিজের সন্তানকে মেরেছিল এবং আরেকটা মা যার বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোরে, সে নিজের হাজব্যান্ডের সাথে তার সন্তানকে দেখা করতে দেবে না। তারা নিজের সন্তান তার বাবাকে দেখতে চাইছে, তার সাথে সে যাতে দেখা না করতে পারে সেই কারণে সন্তানকে মেরে প্যাক করে সোজা পুনে থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছিল গাড়ি করে। মনে আছে নিশ্চয়ই সেই ঘটনাগুলো? যদি মনে না থাকে একবার রিভাইজ করে নেবেন, ভিডিওগুলো আমি বানিয়েছিলাম। তো এইখানে সেই রকমই আরও একটা মায়ের ঘটনা আজকে বললাম। আজকে সমাজ কেমন হয়ে গেছে যেখানে নিজেদের ইচ্ছা, নিজেদের চাহিদা, নিজেদের কাম বাসনা এইগুলো পূর্ণ করার জন্য তারা ছোট মানুষদেরও ছাড়ছে না। এ কেমন সমাজ? এই সমাজ কি আমরা চেয়েছিলাম? এই ডেভেলপমেন্ট কি আমি চেয়েছিলাম? এই কোশ্চেনগুলো আজকের এই ভিডিওর পরে আমি তুললাম। এটাই আমার বছরের হয়তো শেষ ঘটনা, কিন্তু এই শেষ ঘটনাটা বেশ দুঃখজনক। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম স্টোরি যদি ইন স্টোরি ফরম্যাট আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে ভেরি ইন্টারেস্টিং কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে।